আসসালামু আলাইকুম। আমি পদ্মজা উপন্যাসের নবম পর্ব আজকে পড়ে শোনাবো। প্রথম দেখাতেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি ছিলেন। এতটা ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম। সবকিছু নতুন ছিল, তাই একটা ঘোর গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল। দূরে যেতেই উবে গেছে। তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতীত, পরিস্থিতি পাল্টে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল, কালাচাঁদ কে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরে গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা, তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখনো লিখন ভাই? যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দিব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা আসছে, তোর সাথে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্য মামার রাগ কমেছে। মোড়ল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে। আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায়, হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগা, মদন সহ আরও দুজন ভীর্ত মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজার আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে, পদ্মজা কখনো ইচ্ছে করেনি। তাই হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষ। চোখে কাজল এঁকে দেন। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার সাজ বরাবর সিথি করে চুল খোপা করাতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকের স্বরে বললেন, এতক্ষণ লাগলো? হেমলতা কথা বোধ হয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আবারই কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জায় মিটিয়ে গেল। চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। হেমলতা পদ্মজার খোঁপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন, শুধু রূপের চারিদিকে আলোকিত করলেই হবে? গুণেও তো তেমন হতে হবে। পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেলল, আল্লাহ, পদ্ম তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখতাছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতাছে। বাড়ির সবাই ফিট খাইয়া যাইব, দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসল। হেমলতা পদ্মজার মাথার ঘোমটা টেনে দেন। লাবণ্যকে বললেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা হাসলেন। পদ্মজার মাথায় এক হাত রেখে বললেন, কদিন পর থেকে এরাই তোর আপন। মা পাশে থাকবে না? পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কদিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়ে মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজা বুক ধড়ফড় করছে। মায়ের যেন কি হয়েছে, সে পিছনে ফিরে তাকায়। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়ে ছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম।
সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাআল্লাহ, দিনের বেলা চাঁদ উঠেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকের স্বরে বললেন, বাবু এখানে বয় আয়সা। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতা সদর ঘরে প্রবেশ করাতেই আমির ধরফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনার জা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হলকা, বাবু এবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন, বাবু তোর জন্যই চান্দের লাকান বউ আনবো। আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করেছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বললেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে, তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তেই পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষগুণ, যার কোনো সীমা নেই। যার সাথেই পদ্মজা কথা বলছে সেই এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে, পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পেছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার জন্য। যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পেছনে আসে। রানী বাড়ির পেছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে। নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে। কারো সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস? কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? হ, চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালা চাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কি সব কথা, উনার বোনরা আছে। লাবণ্য, রানী, যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দা ভাই, থাকি না। আমির চোখটা রাঙিয়ে তাকালো। ধমকের স্বরে বলল, যেতে বলছি যা। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আই অন্যখানে যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা, পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও। ছি! পূর্ণা চোখ ফুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজার কথা বলতে একটু গলা কাঁপেনি। বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে, আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী। এজন্যই লিখনসার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতরে চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয় বিদায়ের পালা।
যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিয়েছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ অলঙ্কে ঝলসে যাক, দুই বন্ধু শুধু আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বললেন, ধানের মিলটা পাইয়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বললেন, সে কইতে পারে, সে আমারে কি কইছে জানো? কি কইল? শুনো মোর্শেদ, আইসা আগে শুনো, আমি কিন্তু শহুরে ভাষায় কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতাছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন। বললেন, আচ্ছা, যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শোনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর, আর আমি সেই ফুলডারে তুইলা নিয়া যাইতাছি। এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই, তাই আমার আর কিছু লাগবো না। বিনিময়ে আমি এই খালি বিলডারে ধানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা, মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করে ভুরু উঁচিয়ে হেমলতা উঠে বসলেন। বললেন, লিখনকে মনে আছে, যে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না। দায়সারাভাবে বললেন, এতদিনে জানলা? আমি মনে করেছি কবেই যায় না ফেলাইছো। আমি তো আর সব জানতা নই, আমাকে বলনি কেন? বললেই বা কি হইতো? সেরি বিয়া দিতা? আর সেরাডা নায়ক, কত সেরির লগে ঘষাঘষি করে। সেরিগুলাও নষ্টা, নষ্টাদের সাথে চলে এই সেরাই। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে, সে বাবা মা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়লেন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপিয়ে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে। তবুও পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো। বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছিস? উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছাই মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা। মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে। পূর্ণার চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারলো আপা? জানি না, জিজ্ঞাসা করবা আম্মাকে? পদ্মজা ভাবল, এরপর বলল, করব, আজ না অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে। বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কদিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যিই হচ্ছে? তুই কি মিথ্যা ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অভিপ্রেত হয়ে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালাচান বলিস। ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস? বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়। এরপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আবার চাঁদের মতো আমার সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালাচাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়েও বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো।
পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। পান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলল, বড় আপা, দুলাভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পেছনে দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ, গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ? উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভেতরে ঢুকে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি, তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথা ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে? আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে। কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে, হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার অভ্যাস। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরে এসে প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টাঙিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো। পদ্মজা বারান্দার দিকে। পদ্মার কাপড় পাতলা মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তিত্তির করে বাতাস বইছে। সেই বাতাসে পদ্মজার কপাল ছাড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। হ্যাঁ। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল। কসম লাগে পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি, না। তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতে ইন্নালিল্লাহ। রসিকতা করবেন না। কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে পুরুষ বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতের পুরুষ না। একবার দেখা দাও। কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম আর কসম দেব না। একবার দেখা দাও। পদ্মজার দুটি ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করে বলছে আর কসম দিবে না। আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মাবতী, অনুরোধ রাখো। এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পদ্মা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এ মুখ প্রতিদিন ভরে দেখব।
আর প্রতিদিনই জীবন ধন্য হবে, এমন কপাল কজনের হয়। পদ্মজা কিছু বলল না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায়। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, উফ, আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পেছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসল, বলল, যে ভাবিজান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন সার কথা আপনি উনাকে বলেছেন? উনিটা কে? আপনার আমির ভাই, যে ভাবিজান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়াল না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী দুদিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন সার নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন সার ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে? বুক ধড়ফড় করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চ স্বরে হাসছে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি। গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সব সময় মুখ বন্ধ করে রাখা ভালো না। যারা বিপদে আশেপাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করে সরতে বলতি। পদ্মজার মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করল। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকালেই তো ঠিক ছিল, নিশ্চয় মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এত দুশ্চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখন সাহ। যে উনি? হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বুঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েন? এ মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে, ছেলে মেয়ে নিয়ে এসেছে।